আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল বলছেন চিকিৎসকরা। সর্বোচ্চ সেবা নিশ্চিতের দাবি বিএনপি। বহুতল ভবনের অনিয়ম ধরতে রাজধানীতে রাজুকের তৎপরতা শুরু। খতিয়ে দেখা হচ্ছে বনানীর FR টাওয়ারের নির্মাণ ত্রুটি। সারা দেশে একযোগে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রী। এবারে বিস্তারিত। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 5 সদস্যের মেডিকেল বোর্ড তাৎক্ষণিক পরীক্ষা করে জানিয়েছেন কিছু সমস্যা থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে বিএসএমএমইউতে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি। আরও জানাচ্ছেন মইনুল আহসান। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়। পুলিশের গাড়িতে হাসপাতালে আনার পর খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে কেবিন ব্লকের 621 নম্বর কেবিনে নেওয়া হয়। সেখানে ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক জিলন মিয়া সরকারের নেতৃত্বে 5 সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে নতুন ব্যবস্থাপত্র দেন। পরে বিএসএমএমইউর পরিচালক সাংবাদিকদের জানান, ডায়াবেটিক, হাত পায়ে ব্যথাসহ বেশ কিছু সমস্যার কথা জানিয়েছেন বেগম জিয়া। ওনার শারীরিক অবস্থা সম্বন্ধে ডিটেলস কথা হয়েছে, ওনার সমস্যা দিয়ে শোনা হয়েছে। সমস্যাগুলো ওনার সেটা হলো পায়ে ব্যথা, মানে জয়েন্টের ব্যথা, হাতের জয়েন্টের ব্যথা। উনি দুর্বল আছেন, ঘুম কম হচ্ছে, খাওয়ার রুচি ওনার কম, এবং সব কিছু অ্যানালিসিস করে বোর্ডের চিকিৎসকরা প্রফেসররা বসে ওনার সাথে আলাপ করে উনি কীভাবে ওষুধ খেতে পছন্দ করেন, উনি কোন ধরনের ওষুধ উনি খেতে কমফোর্ট ফিল করেন সেটা আলাপ করে ওখানে বসে ওনাকে একটা চিকিৎসাপত্র দেওয়া হয়েছে। ওষুধের পরে ওনার অবস্থার কতটুকু উন্নত হলো সেটা অ্যাসেসমেন্ট করার জন্য প্রতিদিন একজন ডক্টর ওনাকে চেক করবেন। এদিকে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে আনার খবরে সেখানে ভিড় করেন বিএনপির বেশ কিছু নেতাকর্মী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া অন্য বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহী হলেও সরকারের ইচ্ছায় তাকে বিএসএমএমইউতে আনা হয়েছে। হাসপাতালে তিনি আসতে চান না, কারণ এখানে তিনি মনে করেন যে তার চিকিৎসা হয় না। আমরা এই জন্যই তাকে বারবার বলেছি যে একটা বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করার জন্য, কিন্তু সরকার এই কথায় কোনো কর্ণপাত করেননি। তারা তাকে আজকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসছেন। আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন। আমরা আশা করব যে আজকে সরকার চেষ্টা করবেন যে এখানে সর্বোচ্চ চিকিৎসা তাকে যেন দেওয়া সম্ভব হয়। এর আগে আরও 2 দফা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 1 বছরেরও বেশি সময় ধরে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন খালেদা জিয়া। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যবেক্ষণে মাঠে নেমেছে রাজুক। 24টি তদন্ত টিম 8টি জোনে ভাগ হয়ে এ অভিযান চালাচ্ছে। ভবন পরিদর্শনে গিয়ে রাজুক চেয়ারম্যান বলেন, অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণের দায় এড়াতে পারে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। 15 দিনের মধ্যে ত্রুটিপূর্ণ ভবন নিয়ে রিপোর্ট দেবে রাজুক। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। বনানীর কামাল আতাতুর্ক সড়ক, এর দুপাশে রয়েছে বহুতল বিশিষ্ট একাধিক বাণিজ্যিক ভবন। এসব ভবন নির্মাণে বেশিরভাগ ক্ষেত্রে রাজুক অনুমোদিত নকশা বা নিয়ম মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। সোমবার রাজুকের অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। একই সড়কের প্রাসাদ ট্রেড সেন্টারে অভিযান চালায় রাজুক। 15 তলা এ ভবনের নিচতলায় রয়েছে রেস্টুরেন্ট। ভবনটির নকশা যাচাই বাছাইয়ের পর দেখা যায় রাজুকের শর্ত পূরণ না করেই এটি তৈরি করা হয়েছে। ভবনটির লিফট নির্মাণেও মানা হয়নি মূল নকশা। অকপটে এসব স্বীকারও করে নেন ভবন কর্তৃপক্ষ। এটা 2006 সালের প্ল্যান, ওই সময় ওই মেজারমেন্টটা ছিল আমাদের যে আর্কিটেক্টর যারা বলছে। আর আরেকটা বড় সিঁড়ি আছে ওই দিক দিয়ে, তো আমরা যে কোনো সময় এমার্জেন্সিতে নামতে পারবো। ওইটা আমাদের প্ল্যানের কতটুকু ওইটা আমি বলতে পারবো না। আমাদের গাড়ির পার্কিংয়ের যে জায়গা, সেই জায়গাটা তারা অন্য কোনো কাজে ব্যবহার করতেছে কিনা, সেই জায়গা আদৌ গাড়ি পার্কিংয়ের কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, আমাদের অনুমোদিত প্ল্যানের যে কোনো ধরনের ব্যত্যয় আমরা প্রায়োরিটি দিচ্ছি।
রাজুকের 8টি জোনের 24টি টিম এদিন রাজধানীর কয়েকটি স্থানে বহুতল ভবন পরিদর্শন করে। অগ্নি নির্বাপক যে মেশিন সেগুলো সঠিকভাবে আছে কিনা, সঠিকভাবে কাজ করছে কিনা, ভবনের মধ্যে ইন্টেরিয়র যে নকশা অনুমোদন করেছে ভিতরে কোনো ইন্টারনাল কোনো চেঞ্জ করা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এসব ভবনের নিরাপত্তা ব্যবস্থা, বেসমেন্ট, কার পার্কিং নানা অনিয়ম ধরা পড়ে এই অভিযানে। এক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ব্যর্থতা আছে বলে মনে করেন সংস্থাটির চেয়ারম্যান। দায়ভার তো কিছু না কিছু তো আমাদেরকে নিতেই হবে, যেহেতু এটা আমাদের তো অবশ্যই এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে যে এই ধরনের কথা আমরা মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করতে চাই যে ভবিষ্যতে যেন কেউ এই ধরনের উদ্বুদ্ধ না হয়। রাজধানীতে বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যাচাইয়ে ফায়ার সার্ভিসের 10টি টিমও কাজ শুরু করেছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিল্ডিং কোড মেনে বনানীর FR টাওয়ার নির্মাণ করা হয়েছে কিনা তা মূল নকশা যাচাই বাছাই শেষে জানা যাবে বলে জানিয়েছে রাজুকের তদন্ত কমিটি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই ভবনটির বিভিন্ন তলা পরিদর্শন করে রাজুকের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির জানান, ভবন কর্তৃপক্ষের নকশা অনুযায়ী পরিদর্শন করা হয়েছে, তবে মূল নকশার ব্যত্যয় হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মালিক পক্ষ যেই নকশাটার কথা বলছেন এবং রাজুক যেই নকশাটার কথা বলতেছেন, এই দুইটা নকশার ভিতরে সামঞ্জস্যতা আছে কিনা এক নাম্বার। দ্বিতীয়ত হলো যে নকশা দিয়ে এটা নির্মাণ হয়েছে, অনুমোদিত নকশা, সেই নকশার সাথে এখানে যে নির্মাণ হয়েছে তার ভিতরে কোনো ধরনের ব্যত্যয় আছে কিনা। তৃতীয়ত হলো যে যদি ব্যত্যয় থাকে তাহলে পরে এই তদন্ত কমিটি কোন কোন স্থানে ব্যত্যয়গুলো ছিল সেই জায়গাগুলোকে লিপিবদ্ধ করে পরবর্তীতে রিপোর্ট যখন আসবে তখন সেটা জানাবে। অনিয়মের অভিযোগে গ্রেফতার হয়েছেন জমির মালিক, ভবনের একাংশের মালিক। গ্রেফতারের চেষ্টা চলছে নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিককেও। তবে প্রশ্ন উঠেছে, এত ত্রুটি নিয়ে 14 বছর ধরে ভবনটি কিভাবে দাঁড়িয়ে আছে, আর তদারককারী সংস্থা রাজু কি করেছে? দুদক চেয়ারম্যান বলছেন, এসব বিষয় তারা খতিয়ে দেখছেন। 18 তলার জায়গায় এটা 22 তলা করা হয়েছে, তো কেউ যদি এটা করে নিশ্চয়ই রাজুক যদি পারমিশন দিয়ে থাকে, দে হ্যাভ টু পে দি প্রাইস। তো আমরা ইনকোয়ারিতে নিয়েছি, ইনকোয়ারি করার পরে যদি দেখি যে রাজুক পারমিশন দিয়েছে, পারমিশন যিনি দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধভাবে সম্পদ অর্জন করে এইভাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ঢাকা শহরে নকশা বহির্ভূত কতগুলো ভবন আছে তার তালিকা দিতে রাজুককে 6 বছর আগে চিঠি দেয় দুদক, কিন্তু তাতে সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি। এখন নিজ উদ্যোগে অনুসন্ধান চালাচ্ছে কমিশন। 2013 সালে সম্ভবত রাজুকের কাছে একটা তালিকা চেয়েছিলাম যে কত অবৈধ বিল্ডিং এই ঢাকা শহরে আছে, এবং শেষ পর্যন্ত এই তালিকা আমি যা শুনেছি তালিকা পাওয়া যায় নাই। এরকম অনেক টাওয়ারের বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেগুলা ইনকোয়ারি চলছে। এ ধরনের অনিয়মে ছাড় দিলে ভবিষ্যতে আরও প্রাণহানি ঘটতে পারে বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নগরের শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর বাস্তবায়নের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে আবারও অঙ্গীকার করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার করেন। সাধারণ মানুষ যার যার অবস্থান থেকে সচেতন না হলে কেবল নগর পিতার পক্ষে একটি জনবান্ধব নগরী ঢাকাকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন মেয়র। আমরা যা কিছু করেছি সবই কিন্তু করেছি উইদাউট প্ল্যান। আমাদের এখন প্ল্যানের মধ্যে আনতে হবে, আমাদেরকে রেসপন্সিবিলিটিস শেখাতে হবে। যারা আমরা এই শহরে থাকি, আমাদের হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটিস অ্যাজ এ সিটিজেন অফ দ্য ল্যান্ড অফ দ্য বাংলাদেশ। বনানীর FR টাওয়ারে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে এই বৈঠক হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া জানান, বৈঠকে শিল্প কারখানার মতো বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা চালু এবং তা প্রতি বছর নবায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিব জানান, বনানীর আগুন নেভাতে পানির সংকট নিয়ে আলোচনা শেষে রাজধানীর জলাধারগুলো রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে। এছাড়া সব ভবনে জরুরি নির্গমন ব্যবস্থা এবং একাধিক নির্গমন পথ রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। রাজুকের অভিযানে রাজধানীর চিহ্নিত ঝুঁকিপূর্ণ বহুতল ভবনগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান সচিব। পানির অভাবজনিত সমস্যা তৈরি হচ্ছে। ঢাকা শহরে যে খাল ছিল, ডোবা ছিল, ঝিল ছিল, এগুলো সব বন্ধ হয়ে গেছে। তো যেখানে যেখানে সম্ভব
জলাশয় বা জলাধার তৈরি করা, মানে এই পানির অভাব পূরণ করার জন্য। ইন্ডাস্ট্রিগুলোতে মাস্ট হলো প্রতি বছর এই ফায়ার লাইসেন্সটা, যেটা ফায়ার সার্ভিস দেয়, ফায়ার সেফটি লাইসেন্স, এটা নবায়ন করতে হয়। কিন্তু আমাদের অন্য অন্য ক্ষেত্রে বড় হাই রাইজ বিল্ডিং বা এগুলোর ক্ষেত্রে নাই, কমার্শিয়াল এন্টিটিগুলোর জন্য এটা নাই। এটা একটু পরীক্ষা করে দেখা যে এটা বছর বছর নবায়ন করা যায় কিনা। সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে 13.5 লাখেরও বেশি শিক্ষার্থী। রাজধানীতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, কেউ প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। এছাড়া প্রশ্ন ফাঁসের গুজবে কান না দিতে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিও আহ্বান জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে 13.5 লাখেরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে 8 বোর্ডের পরীক্ষার্থী 11,39,000-এর মতো, কারিগরি বোর্ডে প্রায় 1.25 লাখ আর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী 78,000। পরীক্ষা নিয়ে সন্তোষ জানালেও বরাবরের মতোই শিক্ষার্থী অভিভাবকদের বড় দুশ্চিন্তা প্রশ্নপত্র ফাঁস। প্রশ্ন ফাঁস এটা তো সবচেয়ে মেইন পয়েন্ট। আমাদের বাচ্চারা তো সারা বছর লেখাপড়া করে, রেজাল্ট যদি নষ্ট হয় তো কষ্টের কথা আমাদের। সব কেন্দ্রে যাতে একই নিয়ম থাকে। পরীক্ষার মানদণ্ড অনেক ভালো ছিল, প্রশ্ন অনেক সহজ হয়েছে, অনেক ভালো পরীক্ষা হয়েছে। এবার লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা 11 মে, এরপর ব্যবহারিক পরীক্ষা হবে 12 থেকে 21 মে। ফাঁস ঠেকাতে প্রশ্নপত্র পাঠানো হয়েছে অ্যালুমিনিয়ামের ফয়েল খামে। ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন শুধু কেন্দ্র সচিব। কোন সেটে পরীক্ষা হবে তা জানানো হবে পরীক্ষা শুরুর 25 মিনিট আগে। পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসএসসি পরীক্ষার মতো ভুল প্রশ্ন এড়াতে নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের আলাদা কক্ষে বসাতে হবে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয়, তারা তীক্ষ্ণ নজরদারি করছেন, যেমন টিএসএসসিতে করেছিলেন, এবারও করছেন। কেউ যদি এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে, গুজব ছড়ানো, প্রতারণা করা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরও জানান, কোনো প্রতিষ্ঠান বা শিক্ষকের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ পাওয়া গেলে কেন্দ্র বাতিল, এমপিও ভুক্তি স্থগিত এবং চাকরি থেকে বরখাস্তের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা এলেই প্রশ্নপত্র ফাঁস। বেশ কয়েক বছর ধরেই এমন চ্যালেঞ্জ আর দুশ্চিন্তায় পার করছেন শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকরা। আর তার ঠেকাতে প্রশ্নপত্র ফাঁস চক্র আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া নজরদারি এবং কোচিং সেন্টার বন্ধ সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থী আর অভিভাবকরা বলছেন, শিক্ষার মান এবং শিক্ষার্থীদের নির্ভেজাল মূল্যায়ন আর পরীক্ষাকে যে কোনো অভিযোগের ঊর্ধ্বে রাখতে কঠোর হতে হবে সরকারকেই। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন লঙ্ঘন করে ডাউনলিঙ্ক করা বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে দেশীয় বিজ্ঞাপন প্রচার করে দুটি পরিবেশক প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠান দুটি হচ্ছে নেশন ওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেড। এর আগে মন্ত্রণালয় থেকে তাদের কয়েকবার সতর্ক করার পরও নির্দেশনা না মানায় এ নোটিশ দেওয়া হয়। এছাড়া রাজধানীতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত এক সেমিনারে গিয়ে 1 এপ্রিল দেশে সম্প্রচারিত বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস.এম. ইমামুল হকের পদত্যাগের দাবিতে আজও দিনভর বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে উপাচার্যকে অপসারণের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন। শিক্ষার্থীদের অভিযোগ, গত 26শে মার্চ স্বাধীনতা দিবসের দিন তাদেরকে আপত্তিকর ভাষায় গালি দেন উপাচার্য। এরপর থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রছাত্রীরা। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিল, তারা কেউ তা না মেনে আন্দোলন অব্যাহত রাখে। শিক্ষার্থীরা বলছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। নওগাঁর পত্নীতলা উপজেলার কালুপাড়া সীমান্ত এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করেছে এলাকাবাসী। নির্মইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকালে গ্রামের সীমান্ত এলাকায় প্রাণীটিকে ঘুরতে দেখে বিজিবি ও স্থানীয়রা এটিকে আটক করে। 14 বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, ধারণা করা হচ্ছে নীলগাইটি পার্শ্ববর্তী ভারত থেকে বাংলাদেশে এসেছে। এর আগে গত 22শে জানুয়ারি নওগাঁর মান্দার জোতবাজার এলাকা থেকেও একটি নীলগাই উদ্ধার করা হয়। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নতুন ভ্যাট আইন আগামী 1 জুলাই থেকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল সুবিধার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট ফাঁকি দিলেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
2012 সনের ভ্যাট আইন এই প্রায় 7-8 বছর যাবত আমরা বাস্তবায়ন করতে পারিনি। ইনশাল্লাহ এবার আমরা জুলাই 1 তারিখ থেকে 2019 সনের জুলাই 1 তারিখ থেকে এটি বাস্তবায়ন করব। এটি সরকারের যেমন একটি কমিটমেন্ট, ব্যবসায়ীদের জন্য এটি একটি গুরু দায়িত্ব। নানা কর্মসূচি নিয়ে আগামী বুধবার রাজধানীতে শুরু হচ্ছে দুদিনব্যাপী জাতীয় চলচ্চিত্র উৎসব। বিএফডিসি চত্বরে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান ইমাম এ তথ্য জানান। দেশের সবচেয়ে বড় ইসলামী প্রতিযোগিতা ফ্রুটিকা ইসলামিক জেনিয়াসের গালা রাউন্ডের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সহ 8 বিভাগীয় শহরে অডিশনে প্রতিভা অন্বেষণের পর গতকাল ও আজ বিএফডিসি 8 নম্বর ফ্লোরে এই গালা রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে আঞ্চলিক পর্যায়ে বিজয়ী 54 জন অংশ নেন। এই প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে পরবর্তী সময়ে স্টুডিও রাউন্ড শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশজুড়ে বাছাই পর্বে বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক, ইসলামী সঙ্গীত শিল্পী জাফর সাদেক এবং এটিএন বাংলার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কারি একেএম ফিরোজ। এএফবিএল এর সহকারী মহাব্যবস্থাপক মাইদুল ইসলাম জানান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী 5 লাখ, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে যথাক্রমে 2 ও 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীদের জন্য থাকবে স্কলারশিপের সুযোগ। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ক্রেতাদের জন্য বাহারি ধরনের জুতা নিয়ে গুলশান এভিনিউতে চালু হলো বাটার ফ্ল্যাগশিপ শপ। বাটার শু অর্গানাইজেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সিস নার্সার্ড শপটির উদ্বোধন করেন। এই শপে বাটা, পাওয়ার, নর্থস্টার ও মারি ক্লিয়ার সহ আন্তর্জাতিক নানা ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে। বাটা এমার্জিং মার্কেটের প্রেসিডেন্ট রাজীব গোপালা কৃষ্ণান, বাটার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চিতপান কানা হাসাইরি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রাজধানীতে উদযাপন করা হলো ইউনিয়ন ব্যাংক লিমিটেডের 7ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন ব্যাংকের উপদেষ্টা SM আমিনুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী, উপ ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও নজরুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। গ্রাহকদের বড় পরিসরে সেবা দিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের নড়িয়া শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। শহরের শওকত প্লাজায় ব্যাংকের নতুন ঠিকানায় এই কার্যক্রম উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। ব্যাংকের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান SM নজরুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডিভিশনের VP মোশাররফ হোসেন চৌধুরী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বালক ও বালিকা 2 বিভাগে 12টি করে দলের অংশগ্রহণে আগামীকাল থেকে শুরু হবে হুররে ওয়েফার মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। এই উপলক্ষে হ্যান্ডবল ফেডারেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বলেন, টুর্নামেন্টের বাজেট 1,70,000 টাকা হলেও স্পন্সর প্রতিষ্ঠান দিচ্ছে 1 লাখ টাকা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার ওমর ফারুক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাসুমা শামীম শিলা। 12টি বিভাগে মোট 14 জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও স্পন্সর প্রতিষ্ঠানকে আগামী 6 এপ্রিল পুরস্কৃত করবে ক্রীড়া লেখকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন BSPA। এই উপলক্ষে BOA অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে BSPA এর সভাপতি মোস্তফা মামুন জানান, 1964 সাল থেকে BSPA এই পুরস্কার দিয়ে আসলেও 2015 সাল থেকে স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার টয়লেট্রিজ। তাই পুরস্কারের নাম হয়েছে কুল BSGA স্পোর্টস অ্যাওয়ার্ড। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান স্কয়ারের মার্কেটিং ম্যানেজার ফজল মাহমুদ রনি এবং BSPA এর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ সহ অন্যান্য কর্মকর্তারা। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল বলছেন চিকিৎসকরা। সর্বোচ্চ সেবা নিশ্চিতের দাবি বিএনপির। বহুতল ভবনের অনিয়ম ধরতে রাজধানীতে রাজুকের তৎপরতা শুরু, খতিয়ে দেখা হচ্ছে বনানীর FR টাওয়ারের নির্মাণ ত্রুটি। সারা দেশে একযোগে শুরু HSC সমমানের পরীক্ষা,
প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।